আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আইন উপদেষ্টা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয়। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা, মতিউর রহমান। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কান কেটে ফেলে দিব যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান ভিডিও রেখে দিলাম, তো ভিডিওটা রেখে দেন। 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা, মতিউর রহমান। সব জায়গায় বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট। কিছু মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাতকে নিয়ে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না। এই দলের মানুষ আমাকে প্রচণ্ড ভালোবাসেন, আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, তাদের নিজেদের মানুষ মনে করেন। তারা ধান খেতে ঘুমিয়েছেন, তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে। এই সব শেষ আন্দোলনেও 95% মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন যারা। অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে। আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে। আমাকে বলা হয়েছে যে জামাতের একটা গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য। সেই বক্তব্য হচ্ছে, আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন, ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়্যাল লোক। এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যে। আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি, কারণ জামাত একটা সংগঠন, তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে, এটা কোনো ব্যাপার না। আমি ওনাদের ফেসবুক পেজেও জামাত ইসলামের যে পেজ আছে সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি, কমেন্ট দেখেছি, আমার কাছে খারাপ লাগে নাই। ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন। তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে, যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল ইনামুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন। এই ছাড়াও জামাতের আরও অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনও শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আমি যদি নাকি কোনো কথা বলি, কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না। জামাত ইসলাম যেটা করেছে, বিবৃতি দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা বলেছি, আমার এটা রেসপেক্ট রেখে বলছি। এটা নিয়ে তদন্ত করবেন, যদি আসলেই কোনো কিছু পাওয়া না যায় আমি তাহের কাছে আবার ক্ষমা চেয়ে নেব। তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন, এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে, এগুলো এমনি বলে না। কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছে কিনা যায়, সাগর রুনিনিয়ানা বলে বিচার করেন। আসিফ নজরুল প্যান্ট ভিজায় ফেলতো সাগর রুনিরিনিয়া কথা বলতে বলতে, কই সেই বিচার? শাপলা চত্বর হত্যাকাণ্ড, কই সেই বিচার? যারা গুমের শিকার তারা কই? আপনাদের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন পর্যন্ত 5 মাস বাতিল করা যায় না, সময় পান না, সিনেমা দেখতে জানাবেন না। শামা ওবায়েদকে নিয়ে হলের ভিতরে অন্ধকারে যায় বসেন। তো আমরা বুঝি না এগুলি কিছু।
আপনারা সিনেমা দেখতে যাওয়ার সময় পান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার সময় পান না। এখন পর্যন্ত হাজার হাজার বিএনপি জামাতের লোকজন জেলখানায় বন্দী। গত সপ্তাহে ডান্ডা বেরি পরিয়ে জামাত শিবিরের সাবেক সভাপতিকে রাজশাহী কোর্টে তোলা হয়েছে। আমার এই ফেসবুকে সেই ছবি দিয়েছে, ভিডিও দিয়ে রেখেছি। কেন এখনো পর্যন্ত সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় নাই? কিসের জন্য? আরো কত বছর সময় চান? এমনি বসে বসে লুটপাট করবেন? আমার এই নেতা ফোন করে, ওই নেতা ফোন করে, ইলিয়াস ভাই এরা তো আমাদেরই লোক, এরা এদের সাথে এরকম করলে তৃতীয় পক্ষ ঢুকবে। আর ভাই এরা আপনার লোক হইতে পারে, আমার লোক না। আমি তো আপনার দলের কেউ না, আমি তো বিএনপি জামাতের লোক না। বিএনপি জামাতের টাকা নিয়ে আমি কি আমার সংসার চালাই নাকি? আমি আপনার টাকায় কথা বলবো? আমি যা, আমার যে সমস্যা, আমার সমস্যা ইন্ডিয়ায়। অথবা আমার ওইটা না পাইলে তো আমি মনে করবো না এই দেশ স্বাধীন হয়েছে। ওনাদের কথা হইলো বিপি নূর, ইলিয়াস ভাই দেখেন এখানে তো অনেক কিছু করা যায় নাই। আসিফ নজরুল পর্যন্ত সে আমার ফোন করে ওই একই গান, ইলিয়াস কি অবস্থা ভাই, আপনি তো বলছেন ওখানে বসে বসে এখানে তো অনেক সমস্যা ভাই, অনেক চাপ। আপনারা এত চাপ নিয়ে কাজ করতে বলছে কি আসিফ নজরুল? বিপিন নুরও একই, আরো কয়েকজন রাজনীতিবিদ একই আলাপ। এদের অনেক চাপ, কাজ করতে পারে না। এত চাপ, মানুষ তো জীবন দিয়েছে এই দেশে, আবার নামবে দরকার হইলে। আপনি বলেন কি করা লাগবে, বলেন, তারা আসবে, আবারও রাস্তায় নামবে, আবারও জীবন দিবে। কোথা থেকে চাপটা আসে, কারা চাপ দেয় বলে দেন। এইভাবে চাপ মনে মনে আপনি চাপ মনে করায় তারপরে সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাবেন, এই জন্য 2000 মানুষ জীবন দেয়নি। অতএব যারা মনে করেন যে আসিফ নজরুল্লাহ তাদের তৃতীয় পক্ষ, সারা অন্য কিছু, আসিফ নজরুল রায় তৃতীয় পক্ষ। তারাই আপনাদেরকে বিএনপি এবং জামায়াতকে মাইনাস করার জন্য আপনারা মনে করছেন বিএনপির কিছু লোকজনের এই সুবিধা, কি সুবিধা দিয়েছে? গরুর হাট, মাঠ আর ঘাট, এগুলো আপনারা এখন দখল করে খাচ্ছেন, তাই না? তো এটা খেয়েই খুশি। আর কিছু মামলা বাণিজ্য, তদবির বাণিজ্য টাণিজ্য হচ্ছে ওই জায়গায়, এইসব এই 2 নম্বরই কিছু কাজ, আর কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে। এগুলো করে বিএনপি জামাত খুশি। কিন্তু এইটা চিন্তা করেন নাই যে আপনাদেরকে দিয়ে এগুলো করিয়ে তারপরে তারা সারা দেশে বোঝানোর চেষ্টা করছে বিএনপি বিশাল চাঁদাবাজ একটা দল, জামাত ইসলাম বিশাল চাঁদাবাজ একটা দল, এরা হচ্ছে গিয়ে এই আওয়ামী লীগের লোকজনকে তারা দিচ্ছে। এই মিডিয়া, সেই মিডিয়া যারা কিনা আপনাদের কথা বলেন, আপনাদের নাম তারেক রহমানের বক্তব্য চালায় না এরা। তারেক রহমানের নাম বলার আগে তাকে খাম্বা টাম্বা এগুলো বলে কথা বলতো, মনে নাই? এই মিডিয়া সেই মিডিয়া একটাও চেঞ্জ করে নাই, সব ওই জায়গাতেই আছে, শুধু সময়ের অপেক্ষায় আছে। সব সেট আপ ঠিক হইলে এই যে চিন্তা করছেন না, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে গোয়েন্দা সংস্থা, আপনার কি মনে হয়? মানব জমি নিউজ করেছে, দেখেছেন গত পরশুদিন কি বলেছে তারা? যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে 1 ঘন্টার কোনো হিসাব ছিল না। এই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন? সে 1 ঘন্টা মানব জমিন বলেছে সে সেনাপ্রধানের সাথে ছিল। কেন? ডক্টর ইউনুসকে বাইপাস করে সেনাপ্রধানের সাথে পররাষ্ট্র সচিবের এই বৈঠক কে করিয়ে দিয়েছে? এটা খুঁজে বের করতে হবে। যারা মনে করছেন তৃতীয় পক্ষ, দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে। যারা মনে করেন যে না, ওদেরকে আরো সময় দেওয়া উচিত, ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই। আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ, যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসতে দেয়নি। পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএমপি কমিশনার, আইজিপি, কেন বাইরে থেকে আনতে হবে? কেন পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না, ডিপ্রাইভড অফিসার ছিল না? যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে, ডিআইজি আছে, তারা কি প্রমোশন দিয়ে উঠানো যেত না? বাইরে থেকে কেন আনতে হইলো? যারা কিনা প্রথম আলোতে কলাম লিখতো, কেন এই সাথে কেউ ছিল না? বিষয়টা খুব পরিষ্কারভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে 3 তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল। এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো। কোনো কিছুই এমনিতে হয় না। এগুলোর সবগুলোর পেছনে কারণ আছে। এরা কেন এসেছে, কেন এদের সাথে মিলেছে, কিভাবে এরা সরকারে চলে আসলো, কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে, এগুলো সব হিসেব মেলাইতে হবে। সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কী করলো, ইলিয়াস আগে যা বলেছিল সেটাই তো ঠিক হলো, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যা হবে কার জানেন? সমস্যা হবে খালেদা জিয়ার, সমস্যা হবে তারেক রহমানের, সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের। একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম, এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যারা যারা আছে, কি টর্চার, কি নির্যাতন এদেরকে সহ্য করতে। এখন পর্যন্ত এটিএম আজহার ভাই কেন জেলখানায়, গোলাম পারওয়ার কি কষ্ট সহ্য করেছে, মানে জামিন হয়েছে, জামিন হওয়ার পরে আবার ঢুকিয়ে রেখেছে, পুরো সময়টাই জেলখানায়। কিন্তু কিছু নেতা যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাহের মিয়ার তো কিছু হয় নাই, তাহের মিয়ার খুব বেশি কষ্ট সহ্য করা লাগে নাই। এগুলো একটু হিসাব মিলাইতে হবে যে কাদের সাথে এদেরই ছিল। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় থাকে, ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয় নাই। কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না, একদিন জেলখানায় যাইতে হইলো না, এত বড় বড় কথাবার্তা বলেও। আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। আর কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের হাতে সময় আছে। আমরা এই সাগররুনি হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন, গুম, যারা এখন পর্যন্ত জেলখানায় আছে, বিডিআরের জওয়ান, বিডিআরের অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার, এই সবগুলোর বিচার হইতে হবে। 21শে আগস্ট থেকে শুরু করে উদিচি, সায়ানট, যেখানে যেখানে বোমা হামলা হয়েছে, এগুলোর
বিচার হইতে হবে। শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন, এটার তদন্ত হইতে হবে কারা করেছে। তারেক রহমান করে নাই, লুৎফুজ্জামান বাবর করে নাই, তাহলে করেছে কারা? এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না, দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না। আপনি দেখেন বিডিআরের জওয়ান, তাদেরকে ছাড়া হচ্ছে না। লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না। ডিজিএফ এর আপনার সাবেক যেই কর্মকর্তা রেজ্জাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না, কিন্তু আব্দুর রহিম, ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে, যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে, তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে। রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে, খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে, তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে। যাই হোক দর্শক, আপনাদেরকে আমার শেষ যে বক্তব্য সেটা আমি আপনাদের জানাইতে চাই। নিজেকে আসলেই মাঝে মধ্যে খুব অসহায় মনে হয়, যে মনে হচ্ছে কিনা আমরাই কি করছি কিনা, আমরাই কি ভুল পথে হাঁটছি কিনা, এটা নিয়েও না চিন্তা করি। তো চিন্তা করে পাই না আসলে, মানে এত মানুষ, এত বিশাল একটা দেশ, ভাই এত বড় একটা ঘটনার পরে কারো কি ইচ্ছা করে না যে না, দেশটা আসলে একটু ভালো কিছু হোক? সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে, সে আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ। এই দেশের জন্য কি করলেন রে ভাই? জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গার কার্যকর কোনো পদক্ষেপ নাই, তারা সিনেমা দেখতে যায়। এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল। তো আপনাদের কাছে অনুরোধ, ভাই এগুলি দেখলে খারাপ লাগে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।